শুরু হলো সব খবর। কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মহিউদ্দিন মধু। ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী সহ হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহতদের সবার মরদেহ উদ্ধার করা হয়েছে। এসব মরদেহের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য চলছে তদন্ত। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, হেলিকপ্টারটি আছড়ে পড়ার সাথে সাথেই বিস্ফোরিত হয়। আগুন ধরে পড়ে যায় এর বেশিরভাগ ধ্বংসাবশেষ। আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে দেহাবশেষ শনাক্ত এবং উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছে। বিধ্বস্ত হওয়ার ১৬ ঘন্টা পর সোমবার সকালে দুর্গম পাহাড়ি জঙ্গলে শনাক্ত হয় হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ। তেহরান আনুষ্ঠানিকভাবে জানায়, প্রেসিডেন্টকে বহনকারী উড়োযানটি কেউই বেঁচে নেই। হেলিকপ্টারে আরও ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজানের গভর্নর মালিক রাহমাতি সহ ৮ জন। রোববার আজারবাইজান সীমান্তে একটি বাঁধ উদ্বোধন শেষে ৩টি হেলিকপ্টারের বহর নিয়ে ফিরছিলেন প্রেসিডেন্ট রইসি ও তার সফরসঙ্গীরা। এর মধ্যে কেবল রইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়, বাকি দুটি হেলিকপ্টার নিরাপদে পৌঁছায় গন্তব্যস্থলে। ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার। সোমবার তার হাতে দায়িত্ব তুলে দেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। এক বিবৃতিতে খামেনি জানান, সংবিধানের ১৩১তম অনুচ্ছেদ অনুযায়ী প্রেসিডেন্টের মৃত্যুর পর ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। সেই মোতাবেক মুখবারকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ৫০ দিনের মধ্যে আয়োজন করা হবে প্রেসিডেন্ট নির্বাচন। একই সাথে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি খানিকে। ২০২১ সাল থেকে উপপররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি। প্রেসিডেন্টের মৃত্যুর খবরে ইরান জুড়ে চলছে শোকের মাতম। ৫ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে দেশটিতে। হঠাৎ দুর্ঘটনায় দেশটির প্রেসিডেন্টের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না ইরানের সাধারণ মানুষ। চোখের পানিতে স্মরণ করছেন সাহসী নেতাকে। রোববার রইসের মৃত্যুর খবর নিশ্চিতের আগে তাকে জীবিত ফিরে পেতে দেশজুড়ে প্রার্থনার আয়োজন করা হয়। পথে পথে তসবিহ, জায়নামাজ সহ মোনাজাতে হাত তুলতে দেখা যায় লাখ লাখ মানুষকে। তবে দীর্ঘ সময় সন্ধান না মেলায় বাসা বাঁধে নানা আশঙ্কার। সোমবার সকালে মরদেহ উদ্ধারের মাধ্যমে সত্যি হয় সব জল্পনা কল্পনার। যুক্তরাষ্ট্রের তৈরি হেলিকপ্টারে যাচ্ছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। এই তথ্য নিশ্চিত করেছে তেহরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশ করা হয় নীলসাদা উড়োযানের ছবি। জানানো হয়, যুক্তরাষ্ট্রের তৈরি বেল 212 হেলিকপ্টার বহন করছিল প্রেসিডেন্ট রইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানকে। পশ্চিমা দেশগুলোর তৈরি বিভিন্ন বিমান ও হেলিকপ্টার ব্যবহার করে ইরান। এগুলোর বেশিরভাগই কয়েক দশকের পুরনো। বহু আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জেরে অনেক সময় এসব উড়োযানের যন্ত্রাংশ সংগ্রহ করা সম্ভব হয়ে ওঠে না দেশটির পক্ষে। ইরানের বিমান বাহিনীর বহরের বেশিরভাগ বিমানও ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের আগে কেনা। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি নিহত হওয়ার ঘটনায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে ইসরায়েল। দেশটির কর্মকর্তাদের বরাতে এই তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। রইসি নিহত হওয়ার ঘটনার পরেই তৈরি হয়েছে নানা গুঞ্জন। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা নাশকতা কিনা তা নিয়েও তৈরি হয়েছে নানান প্রশ্ন। পাল্টাপাল্টি হামলার দীর্ঘদিনের শত্রু ইসরায়েলের সাথে বর্তমানে ইরানের সম্পর্কের উত্তেজনাও বেড়েছে। এমন পরিস্থিতিতে অনেকে তেল আবিবের দিকে আঙুল তুলেছেন। তবে এসব ষড়যন্ত্রের তত্ত্বকে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। ইব্রাহিম রইসের মৃত্যুর পর জল্পনা কল্পনা শুরু হয়েছে কে হবেন ইরানের পরবর্তী প্রেসিডেন্ট। আলোচনায় অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবারের নাম। সংবিধান অনুযায়ী আগামী ৫০ দিনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে দেশটিতে। অবশ্য প্রার্থী বাছাইয়ের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির সিদ্ধান্তই চূড়ান্ত। ২০২১ সালে মুখবারকে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করেন ইব্রাহিম রইসি। এর আগে ১৪ বছর গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিভাগ তাদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। জাতীয় নির্বাচনের সবচেয়ে শক্তিশালী প্রার্থী হিসেবে মনে করা হচ্ছে তারই নাম। অবশ্য সবকিছুই নির্ভর করছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির আস্থার উপর। ইরান পরিচালনায় যার কথাই চূড়ান্ত বলে বিবেচিত হয়।
ইরানের সংবিধান অনুযায়ী ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার অস্থায়ীভাবে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। মুখবার সহ 3 সদস্যের কাউন্সিলকে 50 দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের ব্যবস্থা করতে হবে। নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠকের পর জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে 22টি মহাসড়কে অটোরিকশা নিষিদ্ধ থাকবে বলে জানান তিনি। এই ঘোষণার আগে আজও রাজধানীর বিভিন্ন পয়েন্টে রাস্তা অবরোধ করে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। এতে তীব্র যানজট তৈরি হয়, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হয় অফিসগামী যাত্রীদের। অনেকে জরুরি প্রয়োজনে বেরিয়ে পড়েছেন বিপাকে। এছাড়া জুরাইন আর খিলগাঁও এলাকাতেও সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। সরকারের ব্যাট দেওয়া লাগলে ব্যাট দেবো, সমস্যা না, আমাকে অনুমতি দেন, আমরা বিদ্যুতে চালাবো। যদি ব্যাট দেওয়া লাগে আমরা সরকারের জ্যাম সারানোর জন্যই মূলত এই উদ্যোগ, যাতে করে এগুলো আস্তে আস্তে কমিয়ে আনা যায় আর কি। এটার জন্য যত তারা বুঝতে পারেনি, তারা মনে করছে যে এগুলো বন্ধ করে দেওয়া বা উঠায় নেওয়া। জ্বালানির পর আজকে ডলারের বিভিন্নভাবে আসছে, এইসব কথা বিবেচনা করে নেত্রী বন্ধের যে নির্দেশ সেটা পরিবর্তন করে চালু রাখার তিনি নির্দেশ নির্ধারিত সড়কে অটোরিকশা চালাতে সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার মন্ত্রিসভার বৈঠকে তিনি নির্দেশ দেন। মন্ত্রিপরিষদ সচিব জানান, সড়কে অটোরিকশা চলাচল বন্ধের সিদ্ধান্তের বিষয়টি জানতেন না প্রধানমন্ত্রী। বলেন, তাদের জীবন জীবিকার বিরুদ্ধে এভাবে ব্যবস্থা নেওয়া ঠিক হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার আইন 2024-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এদিন অ্যাপোস্টল কনভেনশন 1961-এর বাংলাদেশ পক্ষভুক্ত হওয়া ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক নীতিমালার খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। মাননীয় প্রধানমন্ত্রী উনি জানতেন না, উনি বলেছেন যে ওনার নজরে আনা হয়নি। এখন জানেন বলা হচ্ছে যে একটা কমিটির সিদ্ধান্ত দিয়ে আসলে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে আমার সাথে একটা আলোচনা করাটা আমাকে তোমরা জানাওনি, কিন্তু উনি ওনার তরফ থেকে বলছেন যে তারা এগুলো যে এদের জীবিকার কি ব্যবস্থা তোমরা করছো, সংখ্যা অনেক, জীবিকার ব্যবস্থা না করে তাদের তাদের সম্পর্কে এরকম সিদ্ধান্ত নেওয়াটা উনি যৌক্তিক মনে করেননি আর কি। কাল উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট। এবার ভোট নেওয়া হবে 156 উপজেলায়। এর মধ্যে রিটার্নিং অফিসগুলো থেকে ব্যালট বক্স সহ নির্বাচনের সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে বিতরণ করা হয়। মৌলভীবাজার সদর উপজেলায় ভোট হওয়ার কথা থাকলেও রোববার সন্ধ্যায় সবগুলো পদে নির্বাচন স্থগিত করেছে কমিশন। 23 উপজেলায় ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে। বাকি উপজেলায় ব্যালটে নেওয়া হবে ভোট। প্রতিদ্বন্দ্বিতা হবে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান আর মহিলা ভাইস চেয়ারম্যানের পক্ষে। নির্বাচন সুষ্ঠু করতে ভোটের পরের দুদিন অর্থাৎ 23 মে পর্যন্ত মাঠে থাকবেন ম্যাজিস্ট্রেট। আমাদের ম্যাজিস্ট্রেট আছে প্রতি ইউনিয়নে এক একজন করে, তারা বিজেপি এবং র্যাবের সাথে, পুলিশের সাথে, তারা স্ট্রাইকিং ফোর্সের সাথে তারা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবে। তা আশা করি নির্বিঘ্নে সুন্দরভাবে জনগণ ভোট দিতে পারবে। এখানে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা হওয়ার কোনো সুযোগ নাই। এখানে বুলেট থাকতে ব্যালটের কোনো গায়ে হাত দেওয়ার কোনো সুযোগ নাই। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং শৃঙ্খলাবদ্ধভাবে সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড গত 19 মে হতে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত রয়েছে। দর্শক, ভোট গ্রহণের প্রস্তুতির খবর জানাতে জয়পুরহাট সদর উপজেলা থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী আব্দুল আলিম। আলিম, ভোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ কেমন দেখছেন, আর ভোট গ্রহণের প্রস্তুতি সম্পর্কে জানতে চাই। মধু, আপনি জানেন যে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে জয়পুরহাট সদর এবং পাঁচবিবি এই দুটি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ উপলক্ষে আজকে রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে নির্বাচনী যে সামগ্রীগুলো দেওয়া হয়েছে, সেই নির্বাচনী সামগ্রীগুলো নিয়ে ইতিমধ্যে প্রিজাইডিং কর্মকর্তারা তাদের স্ব কেন্দ্রে অবস্থান করছেন। আমি যেখানে আছি, এটি জয়পুরহাট শহীদ জিয়া নামে একটি কেন্দ্র। এই কেন্দ্রে সেখানে প্রিজাইডিং কর্মকর্তা অবস্থান করছেন, সেই সাথে আনসার এবং পুলিশ অবস্থান করছেন। আপনাকে যদি জানাই মধু, এই দুটি উপজেলায় চেয়ারম্যান পদে
11 জন, ভাইস চেয়ারম্যান পদে 11 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং মোট ভোটার রয়েছেন এই দুটি উপজেলায় প্রায় 4,51,000 এবং কেন্দ্র রয়েছে 151টি। আগামীকাল সকাল 8টা থেকে শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য যত রকমের প্রস্তুতি নেওয়া দরকার সব প্রস্তুতিগুলো কিন্তু শেষ হয়েছে। আমরা একটু কথা বলতে চাই, আপনি এখানে প্রিজাইডিং এর দায়িত্বে আছেন, তো সুষ্ঠুভাবে ভোট নেওয়ার জন্য আপনি এখানে আপনার প্রস্তুতি কেমন? জয়পুরহাট জেলা প্রশাসনের তত্ত্বাবধানে উক্ত কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে ইনশাআল্লাহ। শুনছিলেন মধু, ভোট গ্রহণের শান্তিপূর্ণ সব ভোট নেওয়ার জন্য যে প্রস্তুতি নেওয়া হয়েছে, আর সাধারণ মানুষের মধ্যে সাধারণ ভোটার যারা তারা বলছেন যে মূলত ভোট যদি শান্তিপূর্ণ হয়, সুষ্ঠু ভোট হয়, সেক্ষেত্রে তারা একযোগে তারা হচ্ছে ভোট দিতে যাবেন এবং সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত তারা ভোট দিতে যাবেন, এরকম একটা প্রস্তুতি আছে। তবে আশঙ্কা যেটি ছিল সেরকম আশঙ্কা কিন্তু এখন আমরা সদর উপজেলা বা পাঁচবিবিতে দেখছি না। বিশেষ করে জেলা প্রশাসন এবং পুলিশ সুপার আমাকে জানিয়েছেন যে সব ধরনের প্রস্তুতি রয়েছে এবং মাঠে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ম্যাজিস্ট্রেটরা কিন্তু দায়িত্ব পালন করছেন। সব মিলে হয়তো জয়পুরহাটে সুষ্ঠু ভোটই আমরা আশা করব। মধু, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ধন্যবাদ আপনাকে আলিম। দর্শক, এবার যাচ্ছি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায়। যুক্ত হয়েছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, সব কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছেছে কিনা, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আপনি কেমন দেখছেন? মধু, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় কিন্তু অল্প কিছুক্ষণ হলো এখান থেকে নির্বাচনী যে সরঞ্জামাদি প্রত্যেক ভোট কেন্দ্রে কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ 55টি কেন্দ্রে কিন্তু ইতিমধ্যে সরঞ্জামাদি পৌঁছে গেছে। আমরা কি কথা বলেছিলাম এই উপজেলার যিনি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে রয়েছেন তার সঙ্গে, তিনি যেটি আসলে জানিয়েছেন যে ভোটকে সুষ্ঠু এবং নিরপেক্ষ রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণ। এর মধ্যে বিজিবি 2 প্লাটুন, 400 পুলিশ এবং 800 আনসার এবং 16 জন ম্যাজিস্ট্রেট রাখা হয়েছে। এছাড়া মোবাইল টিম থাকবে, অর্থাৎ ভোট যাতে সুষ্ঠুভাবে যারা সাধারণ ভোটার রয়েছেন কেন্দ্রে গিয়ে যাতে সুষ্ঠুভাবে তাদের ভোটটি প্রয়োগ করতে পারেন সে ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। তো এখানে কিন্তু আসলে 3 জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন, 3 জন প্রার্থী কিন্তু আসলে কেউ কাউকে ছাড় দিতে নারাজ, ফলে যে সাধারণ ভোটারদের মধ্যেও কিন্তু একটি আশঙ্কা রয়েছে এবং তারা কিন্তু প্রত্যেক প্রার্থীরই অভিযোগ আসলে প্রতিটি কেন্দ্রকেই তারা ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছেন। অর্থাৎ এখানে কিন্তু ত্রিমুখী লড়াই হবে, সেই লড়াইয়ের প্রস্তুতি যাতে সুন্দরভাবে পরিচালনা করা হয় সে বিষয়ে কিন্তু আসলে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী রাখা হয়েছে। অর্থাৎ সুষ্ঠু নিরপেক্ষ ভোট যাতে হয় এবং সাধারণ মানুষ যাতে তাদের ভোটটি সুষ্ঠুভাবে দিতে পারে সেই ধরনের পদক্ষেপ নিয়েছেন বলে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন। মধু, খোকন, আপনাকে ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন আমাদেরকে। এদিকে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের প্রতীক বরাদ্দ হয়েছে আজ। সকাল থেকে নির্বাচনী অফিসে ভিড় জমায় প্রার্থী ও তাদের প্রতিনিধিরা। চলে প্রতীক বরাদ্দের কার্যক্রম। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রচারণা করতে পারবেন প্রার্থীরা। জানান, গণসংযোগের মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করবেন এই সময়টায়। নির্বাচিত হলে নিজ নিজ উপজেলায় উন্নয়ন করবেন বলেও জানান তারা। আগামী 5 জুন 55 উপজেলায় হবে চতুর্থ ধাপের ভোট। দেশজুড়ে অনুষ্ঠিত উপজেলা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। দুপুরে নির্বাচন কমিশন ভবনে একথা বলেন তিনি। বলেন, প্রতিবেশী রাষ্ট্র ভারতের সব দল নির্বাচনে অংশ নিচ্ছে, তারপরও নির্বাচন অনুষ্ঠানে ভোটার উপস্থিতি কম যাচ্ছে বলেও বলেন তিনি। কমিশনার বলেন, ভোট দেওয়ার ক্ষেত্রে ভোটারদের মানসিকতা পরিবর্তন হচ্ছে, এজন্য নির্বাচনে ভোটার পরিস্থিতি কম হতে পারে বলে জানান তিনি। কমিশনার মোহাম্মদ আলমগীর বলেন, দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে বলে আশা করছে নির্বাচন কমিশন। ভারতের যে নির্বাচন হচ্ছে বর্তমানে, সেখানে আপনারা দেখেন সমস্ত রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করছেন, সেখান থেকে বয়কট করেন এই নির্বাচন। তা সত্ত্বেও ভারতের নির্বাচনে আমরা দেখছি যে সেখানে ভোটের হার কত 60% মতো। ভারতে যে কারণে কমে যাচ্ছে, বাংলাদেশের ঠিক একই কারণে নির্বাচনের হার কমে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ না, ভারত না, সারা পৃথিবীতে নির্বাচনে এখন ভোটাররা অতটা উৎসাহ হয় না ভোট দিতে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের প্রতিনিধি দল। বঙ্গভবনে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভির নেতৃত্বে প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে শিক্ষার গুণগত মান নিশ্চিত করার আহ্বান জানান রাষ্ট্রপতি। বলেন, ডিগ্রি অর্জনের পর শিক্ষার্থীরা যাতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে, সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোকে সর্বাত্মক প্রয়াস চালাতে হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতাকর্মীদের জেলে পাঠানো হয়েছে অপরাধী হিসেবে, রাজনীতির কারণে নয়। অপরাধীদের কোনো দল নেই, তারা দুর্বৃত্ত, সন্ত্রাসী। দুপুরে ওলামা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, ধর্মের নামে কাউকে ব্যবসা করতে দেয়া হবে না। নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করা এবং সংগঠনে অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক থাকতে ওলামা লীগের নেতৃবৃন্দের প্রতি নির্দেশ দেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বিএনপি জামাতকে ইসরায়েলের দোসর বলে মন্তব্য করেছেন। জনতার পক্ষে বলো নাই, ইসরায়েলের বিপক্ষে একটি শব্দ উচ্চারণ করে নাই, আর বিএনপিও করে নাই। এরা ইসরায়েলের দোসরে রূপান্তরিত হয়েছে। বিএনপির কোন নেতা কর্মীকে বিএনপি হিসাবে জেলে পাঠাইনি, পাঠিয়েছি অপরাধীর আস্তানা, অপরাধীর ঠিকানা জেলখানা। অটোরিকশা চালকদের উপর সরকার স্টিম রোলার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জাতীয় প্রেস ক্লাবে শ্রমিক দল আয়োজিত মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন। বলেন, অটোরিকশা বন্ধের মধ্য দিয়ে গরিবদের আহার কেড়ে নেওয়া হয়েছে। সরকার সম্পূর্ণ অনৈতিকভাবে গরিবদের উপর জুলুম চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপি এই নেতার অভিযোগ, দরিদ্র অটোরিকশা চালকদের কাছ থেকে সরকারি দলের নেতাকর্মীরা প্রতিনিয়ত চাঁদাবাজি করে তাদেরকে সর্বশ্রান্ত করেছে। সরকার দেশের প্রত্যেকটি সেক্টরকে লুটপাট করে শেষ করে দিয়েছে বলে অভিযোগ রিজভী আহমেদের। তিনি বলেন, অবিলম্বে আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে ক্ষমতা থেকে হটানো হবে। এই যে গরিব ব্যাটারি চালিত যান আর রিক্সা চালকরা, তারা ভাড়া নিয়ে এইটা চালাতে গিয়েই দোষ হয়ে গেল, আর এদের উপরেই আপনারা চালাচ্ছেন স্টিম রোলার। গরিবের ভাত কেড়ে নিয়ে আপনি রাজত্ব করবেন, আপনারা স্বর্গে বসবাস করবেন, ওই স্বর্গ থেকে আপনাদের বিদায় নিতেই হবে। বিএসটিআই এর লোকবল বাড়িয়ে খাদ্যপণ্য সহ সকল পণ্যের গুণমান নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন মাহমুদ। তিনি আরও বলেন, বিএসটিআইকে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে। দুপুরে তেজগাঁওয়ে বিএসটিআই সভাকক্ষে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান বিএসটিআই আয়োজিত টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে আজকের পরিমাপ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনকে একটি আন্তর্জাতিক মানের শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। যারা ব্যবসায়ী নারা, তারা প্রতারকই আমি বলবো, তারা নকল পণ্য বাহির করে সেগুলিকে চেষ্টা করে বিভ্রান্ত করার জন্য প্রতারণা করে। এই দিকগুলি আমাদের নজরে আছে। প্রিন্ট মিডিয়া যারা আছে তাদের একটা বিশাল ভূমিকা আছে এখানে, আপনারা সে তুলে ধরবেন এবং সেই অনুযায়ী আমাদেরকে সহযোগিতা করা হবে বিএসটিআই সহ অন্যান্য যারা এখানে কাজ করছে সেক্টরে। নারায়ণগঞ্জের ২৫০০ এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব। গতরাতে ২৫০০ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাবের একটি দল। এ সময় উদ্ধার হয়েছে একটি শুটার গান ও দেশীয় অস্ত্র। সকালে সংবাদ সম্মেলনে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম বলেন, গ্রেফতারকৃত আবদুল্লাহর নেতৃত্বে কয়েকজনের একটি দল গত ১৫ মে রাতে একটি বাড়িতে ডাকাতি করতে যায়। এ সময় মালামাল লুট করে ওই বাড়ির এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করে তারা। র্যাব জানায়, চক্রটি রিকশা সিএনজি চালানোর আড়ালে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিল। চক্রের বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। দলনেতা আবদুল্লাহ মূলত একজন রিকশা চালক, কিন্তু এই রিকশা চালানোর পাশাপাশি সে নারায়ণগঞ্জ এবং এর আশেপাশের এলাকায় ১০-১২ জনের একটি দলবদ্ধ ডাকাত চক্র গড়ে তুলে গত
1 বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন ডাকাতি ছিনতাই কাজে সে লিপ্ত ছিল। অপর দুজন সদস্য চান মিয়া এবং আয়নাল হক, এরা দুজনই পেশায় ড্রাইভার। তারাও দীর্ঘদিন ধরে এই সকল ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত ছিল। সার্বজনীন পেনশন স্কিম বাতিল না হলে কঠোর আন্দোলনে যাবেন শিক্ষকরা, এমন হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের নেতৃবৃন্দ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। ব্রিফিংয়ে বক্তারা বলেন, কোনো ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণ না করা হলে 25 ও 28 মে সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করবেন। তবে পরীক্ষাগুলো চলবে। এ সময়ের মধ্যে দাবি না মানলে 4 জুন সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা একযোগে অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন বলেও ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় সমস্ত শিক্ষকরা একযোগে অর্ধদিবস কর্মবিরতি পালন করবে। পরীক্ষার সময় কর্মবিরতির আওতামুক্ত থাকবে। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকরী কোনো উদ্যোগ গ্রহণ না করা হলে ওই দিনে আন্দোলনের বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। যুক্তরাষ্ট্রে 2 দিন বিশ্রামের পর অবশেষে শুরু হয়েছে বাংলাদেশ দলের প্রস্তুতি পর্ব। রোববার টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে অনুশীলন করেছে নাজমুল শান্তর দল। প্রচণ্ড ঝড়ের কারণে প্রথম দিন অনুশীলনের সুযোগ পায়নি টাইগাররা। শনিবার তাই জিম সেশনে ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা। রোববার প্রথমবারের মতো মাঠের অনুশীলনের নামে দল। এদিন শুরুতে ওয়ার্ম আপ ও ফুটবল খেলে নিজেদের ঝালিয়ে নেন ক্রিকেটাররা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের সিরিজ শুরু হবে মঙ্গলবার। বাকি 2টি ম্যাচ হবে 23 ও 25 মে। প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স সবগুলো ম্যাচ হবে বাংলাদেশ সময় রাত 9:30টায়। পাওয়ার প্লেতে মিতব্যয়ী বোলিংয়ের দলে হয়ে ভূমিকা রাখতে চান স্পিনার শেখ মেহেদী হাসান। চ্যালেঞ্জ উতরে উপভোগ করাটা কঠিন হলেও হাল ছাড়তে নারাজ এই স্পিন বোলিং অলরাউন্ডার। সাকিব আল হাসানে অনুপ্রাণিত শেখ মেহেদী জানিয়েছেন, দলের সদস্যদের মধ্যে মেলবন্ধনের কাজটা নাকি নীরবেই করে যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আসন্ন টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান ফাইনালের সম্ভাবনা দেখছেন সাবেক ভারতীয় ব্যাটার মোহাম্মদ কাইফ। বিশ্বকাপের 4 সেমিফাইনালিস্ট বেছে নিতে গিয়ে এই ভবিষ্যৎবাণী করেন ভারতের সাবেক এই ক্রিকেটার। ভারতের এবারের দলকে গতবারের চেয়ে শক্তিশালী বলেও মনে করছেন কাইফ। আমি ঠিক জানি না, সম্ভবত অস্ট্রেলিয়া অথবা পাকিস্তান কোয়ার্টার ফাইনাল পেরিয়ে আসতে পারলে আমাদের সঙ্গে সেমিফাইনাল বা ফাইনালে দেখা হতে পারে। এটা অনেক বড় ব্যাপার হবে। ভারত পাকিস্তান ফাইনাল কেন নয়? মাদক মামলায় যুবলীগ নেতা নাজমুল হাসানের পরিবর্তে মিরাজুল ইসলামের সাজা খাটার ঘটনায় তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করার নির্দেশ দিয়েছে আদালত। যমুনা টেলিভিশন ইনভেস্টিগেশন প্রতিবেদন আদালতের নথি হিসেবে গ্রহণ করে এই রায় দিয়েছেন। দুপুরে হাইকোর্টের বিচারপতি আশরাফুল কামালের একক বেঞ্চ এই আদেশ দেন। রায় যুবলীগ নেতা নাজমুল হাসান, সাজাখাটা মিরাজুল ইসলাম ও এফিডেভিটকারী ফরিদের নামে মামলা করতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হয়। পুরো ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে পিবিআইকে। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, আসামি গ্রহণের সময় উন্নত বিশ্বের মতো চোখের আইরিশ, ফিঙ্গারপ্রিন্ট সহ বিভিন্ন আলামত সংগ্রহ করতে হবে। মামলা গ্রহণ বা আসামিদের জামিন আবেদন করার ক্ষেত্রে মক্কেলের পরিচয় ভালো করে শনাক্ত করতে আইনজীবীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। 2020 সালের একটি মাদক মামলায় উত্তরার 54 নম্বর ওয়ার্ড যুবলীগের নেতা নাজমুল হাসানের 7 বছরের কারাদণ্ড দেন নিম্ন আদালত। তবে তার পরিচয়ে আদালতে আত্মসমর্পণ করে জেল খেটেছেন মিরাজুল ইসলাম। বিচারকদেরকে নির্দেশনা দিয়েছেন এবং রেজিস্ট্রারকে বলেছেন একটা নির্দেশনা তাদের উপরে জারি করার জন্য, যে প্রত্যেকটা বিচারক যখন কোনো আসামির সারেন্ডার নেবেন তার কাছে উপস্থাপিত হবে, তার পরিচয় নিশ্চিত করার জন্য তিনি আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা জন্ম সনদ এগুলো চেক করে কনফার্ম করবেন এবং উনি যে আসামিকে সারেন্ডার নেবেন ওই ডকুমেন্টগুলো আইনজীবীর শনাক্তকৃত হতে হবে এবং ওই একই ডকুমেন্ট যখন জেলখানায় আসামিকে পাঠাবেন তার সঙ্গে সেই ডকুমেন্ট পাঠাতে হবে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলকে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। দুপুরে হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ
এই আদেশ দেন। একই সঙ্গে সমিতির নির্বাচনে অনিয়মের যে অভিযোগ করা হয়েছে তা তদন্তের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন আদালত। গত 15 মে চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-26 মেয়াদে নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুণ। মনোহর হোসেন ডিপজল, যিনি সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন, যে উনি নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করছে। আদালত এই বিষয়গুলি তদন্ত করার জন্য নির্দেশনা দিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে, সেই সাথে ডিপজলের পদের উপর স্থগিতাদেশ প্রদান করেছেন। রংপুরে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের 3 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দুপুরে রংপুরের সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান এই রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, 2017 সালের 3 মে কেরানীপাড়ায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের অনলাইন গ্রুপ লিডার জাহিদ হোসেনের বাড়িতে অভিযান চালায় র্যাব 13। সেখান থেকে গান পাউডার, বিয়ারিং ক্যাপাসিটর সহ বোমা বানানোর বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরে এই ঘটনায় র্যাব বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করে। এরপর পুলিশের অভিযানে শাহ আলম সজীব, মোবারক হোসেন জাকারিয়া নামের 3 সদস্য গ্রেফতার হয়। সকল সাক্ষ্য প্রমাণ শেষে 3 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দেন আদালত। আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ ট্রাইব্যুনাল ওনাকে 4 বছর 6 মাস কারাদণ্ড, শাহ আলম সজীব ওনাকে 4 বছর কারাদণ্ড, মোবারক হোসেন ওনাকেও একই ধারায় 4 বছর কারাদণ্ডাদেশ প্রদান করেছেন। জাতীয় সংসদে বাজেট পেশের আগেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ। সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি রেফায়েত উল্লাহ মৃধা বলেন, এই সময়ের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। ইআরএফ নেতারা এ সময় বাংলাদেশ ব্যাংকের ইতিবাচক সংবাদ বর্জনের ঘোষণা দেন। জানান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর ও মুখপাত্রের অনুষ্ঠানও বর্জন করবেন সাংবাদিকরা। নেতারা বলছেন, সরকার অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার কথা বলছে, অথচ বাংলাদেশ ব্যাংকের অবস্থান এই বক্তব্যের সাথে সাংঘর্ষিক। প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার গুজবের ডালপালা মেলার আশঙ্কা তৈরি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বড় কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। হঠাৎ করে তথ্য প্রবাহ বন্ধ করায় ভুল তথ্য ও অর্ধসত্য তথ্য ছড়িয়ে পড়তে পারে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ব্যর্থতা, বৈদেশিক মুদ্রা রিজার্ভ ব্যবস্থাপনার দুর্বলতা, তদারকি ব্যবস্থার ভঙ্গুরতা, বিভিন্ন গোষ্ঠীর চাপে নীতির ধারাবাহিকতা রাখতে না পারার বিষয়টি সবার এখন জানা। আগের নিয়মের প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে, না হলে আমরা বাজেট পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের সামনে সাংবাদিক সমাবেশ সহ মাঠ পর্যায়ে আমরা কর্মসূচি পালন করতে বাধ্য হবে এবং আমাদের কর্মসূচি হবে কঠোর। মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের ক্যাম্পেইনে এবার জমি জিতে নিলেন ঢাকার সিএনজি চালক আকিজুল ইসলাম ও তার দল। সম্প্রতি রাজধানীর প্রবাসী পল্লী গ্রুপের প্রজেক্টে এই জমি হস্তান্তর করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিজয়ী আকিজুল ইসলামের জমি বুঝে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন। এ সময় তিনি নগদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তার ভাগ্যে যে এত বড় উপহার লেখা ছিল তিনি তা স্বপ্নেও ভাবেননি। আকিজুল সহ নগদের ক্যাম্পেইনে এই পর্যন্ত জমি বুঝে পেয়েছেন 4 জন বিজয়ী। নগদ জানায়, গ্রাহকদের জন্য এমন আরও কয়েকটি জমি জিতে নেওয়ার সুযোগ রয়েছে পুরো ক্যাম্পেইন জুড়ে। বরিশালে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো এবছরের বই পড়া কার্যক্রম। সকালে জেলার শিল্পকলা একাডেমিতে বিকাশ ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে 9টি স্কুলের প্রায় 450 জন শিক্ষার্থী অংশ নেয়। প্রথমেই ছিল কুইজ প্রতিযোগিতা। অংশ নেয় শিক্ষার্থীরা। পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ছাত্রছাত্রীদের পাঠ্য বইয়ের বাইরেও বই পড়ার অভ্যাস গড়ার লক্ষ্যে বিশ্ব সাহিত্য কেন্দ্র দেশ জুড়ে বই পড়া কর্মসূচি পরিচালনা করছে। এই কার্যক্রম আরও প্রসারিত করতে গত 1 দশক ধরে কর্মসূচির সাথে যুক্ত আছে বিকাশ। আজকের এই অভিজ্ঞতা আমার জীবনে প্রথম। আমার এখানে মাননীয় অনেক স্যাররা ছিলেন, তাদের জীবনের কাহিনীগুলো শুনে আমার খুবই ভালো লাগছে। বই পেয়ে আমি অনেক খুশি হয়েছি এবং সার্টিফিকেটটা আমার কোনো কাজে লাগতে পারে এবং বিশ্ব সাহিত্যের বইতে অনেক বিষয় জানা আছে যেটা আমি জানতাম না।
সিঙ্গার ব্র্যান্ডের মুখপাত্র হিসেবে ঢাকায় আসছেন তুর্কি সুপারস্টার বুরাক উজোচিভিচ। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তায় বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। ভিডিও বার্তায় বুরাক বলেন, তার সাথে সাক্ষাতের জন্য সিঙ্গারের উড়াধুরা ফ্রাইডে ক্যাম্পেইনের একজন বিজয়ী পাওয়া গেছে। বাংলা ও ইংরেজি ভাষার মিশ্রণে শুভেচ্ছা বার্তায় তিনি বাংলাদেশি ভক্তদের সালাম জানান। বলেন, খুব শিগগিরই দেখা হবে। বুরাক স্পেশাল সিঙ্গার উড়াধুরা ফ্রাইডে বিজয়ী হয়েছেন ঢাকার শান্তিনগরের নাদিয়া আফসানা। সিঙ্গার জানায়, বুরাক এর ভক্ত ও গ্রাহকদের জন্য প্রিয় অভিনেতার সাথে দেখা করার বড় একটি সুযোগ। 19 থেকে 26 মের মধ্যে সিঙ্গার বেকো স্টোর ও singer.com থেকে যে কোনো পণ্য কিনে বিজয়ীরা বুরাকের সাথে দেখা করার সুযোগ পাবেন। পতেঙ্গা সমুদ্র সৈকতে নির্বিচারে দখল এবং চাঁদাবাজি ঠেকাতে অবশেষে মাঠে চট্টগ্রাম জেলা প্রশাসন। ঈদুল আজহার আগেই অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা দিয়েছে বিচ ম্যানেজমেন্ট কমিটি। সকালে সৈকতের বেহাল দশা পরিদর্শন করেন। জোন ভিত্তিক বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন এবং সৌন্দর্য রক্ষায় কঠোর ব্যবস্থার অবস্থানের কথা জানান তারা। বর্তমানে সৈকতে রয়েছে কয়েকশো খুপড়ি দোকানপাট। চাঁদার বিনিময়ে যে যেখানে পারে দোকান বসিয়েছে। সমিতির নামে প্রতি মাসে লাখ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেন অভিযুক্তরা। বিচের যারা দোকানদার আমরা আছি, আমরা সবাই খুশি। স্যারের যে মতামত, যে সৌন্দর্য বৃদ্ধির জন্য দর্শনার্থী বৃদ্ধি হবে। দোকানগুলি রয়েছে এইগুলিকে সমুদ্র পাড় থেকে শিফট করে কান্ট্রি সাইডে নিয়ে আসা থেকে শুরু করে অন্যান্য ফ্যাসিলিটিসগুলো আমরা নিশ্চিত করব এবং এই পুরো ব্যবস্থাটিকে যখন আমরা সুন্দর একটি ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসবো। এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে, আমার বাসা থেকে আনিয়ে এখানে পরিষ্কার করবো না। এখানে একজন নাইটগার্ড তো আমার বাসা থেকে আনিতে দেবো না। যারা এসে সি বিচের সৌন্দর্য নষ্ট করছে, বাগান নষ্ট করছে এবং আজকে বদনামের শিরোনাম হচ্ছি, তাদেরকে আজকে তালিকায় আনতেছে। কিন্তু আমরা যারা আইন মেনে বসে রয়েছি, কোনো পাশে অপেক্ষা আছি, আমাদেরকে তালিকায় আনতেছে না। ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী সহ হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন বিশ্ব নেতারা। সমবেদনা ও সহমর্মিতা জানিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলো সৌদি আরব আমিরাত, কুয়েত, ইরাক সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নেতারা এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকাহত। শোকবার্তা পাঠিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আঙ্কারা যে কোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। ইরানের প্রেসিডেন্টের নিহতের ঘটনায় শোক জানিয়েছে চীন, রাশিয়াও। তেহরানের কাছে শোকবার্তা পাঠিয়েছেন মালয়েশিয়া, পাকিস্তান, ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীরাও। একদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে পাকিস্তান। 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে লেবাননও। সোমবার এই ঘোষণা দেয় দেশটি। গভীর শোক জানিয়েছে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। প্রেসিডেন্টকে রক্ষক বলে আখ্যা দেন সংগঠনের নেতারা। বলেন, লেবাননের দীর্ঘদিনের বন্ধু ও শুভাকাঙ্ক্ষী ছিলেন প্রেসিডেন্ট রইসি। মুসলিম বিরোধী অপশক্তির বিরুদ্ধে সবসময় সোচ্চার অবস্থানে ছিলেন এই নেতা। পাশাপাশি সিরিয়াও ঘোষণা করেছে 3 দিনের শোক। শোক জানানো হয়েছে সশস্ত্র গোষ্ঠী হামাস ও হুতিদের পক্ষ থেকেও। এদিকে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর পর ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন সিনেটর রিক স্কট। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে তিনি বলেন, মৃত্যুর পর কেউ রইসিকে স্মরণ করবে না, কারণ রইসিকে কেউ সম্মান করে না। তার মৃত্যু হলে তাকে কেউ মনেও করবে না, বরং এক কসাই নেতার হাত থেকে মুক্তি পাবে ইরান। সাধারণ নাগরিক ফিরে পাবে তাদের স্বাধীনতা। তবে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর সংবাদে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি হোয়াইট হাউস। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি নিহত হওয়ার পর অস্থির হয়ে উঠেছে বৈশ্বিক জ্বালানি তেলের বাজার। সোমবার লেনদেন শুরুর পরই ব্রেন্ট ক্রুডের দাম 32 সেন্ট বেড়ে যায়। এতে ব্যারেল প্রতি তেলের দাম দাঁড়ায় $84.30। অন্যদিকে WTI এর দাম 5 সেন্ট বেড়ে প্রতি ব্যারেল উঠে যায় $80.11। বাজার বিশ্লেষকরা বলছেন, জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হওয়ার পেছনে প্রভাবক হিসেবে কাজ করছে রইসির মৃত্যু। এর পাশাপাশি সৌদি যুবরাজের জাপান সফর বাতিলকে কারণ হিসেবে দেখা হচ্ছে। সৌদি বাদশার অসুস্থতার কারণে জাপান সফর বাতিল করেন মোহাম্মদ বিন সালমান। তাপপ্রবাহের পর বৃষ্টি হয়েছে দেশের কয়েক জেলায়। এতে জনজীবনে দেখা দিয়েছে স্বস্তি। রাজশাহীতে সকাল 8:45 থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। গত কয়েকদিনের ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠছিল জনজীবন। টানা বৃষ্টিতে শীতল হয়েছে আবহাওয়া। এ নিয়ে রাজশাহীতে চলতি মৌসুমে তৃতীয়বারের মতো বৃষ্টি নামে। বিভাগের অন্যান্য জেলাতেও সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি দেখা গেছে। নওগাঁ শহর পেয়েছে এক পশলা শীতল পরশ।
আবহাওয়া অফিস জানিয়েছে সারা দেশে থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে মেঘলা আবহাওয়া বিরাজ করছে, সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। সুনামগঞ্জের দোয়ারা বাজারে বজ্রাঘাতে প্রাণ হারালেন ৩ জন বালু শ্রমিক, আহত হয়েছেন ৫ জন। সকালে উপজেলার পূর্ব চারগাঁও খেয়াঘাটের পাশে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় সকাল 10:30টার দিকে নদীতে বালু উত্তোলনের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান কুদ্দুস মিয়া ও দোলন মিয়া। তাদের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন শ্রমিক। এখনও তার নাম পরিচয় শনাক্ত করা যায়নি। আহত 5 শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হবিগঞ্জের বানিয়াচংয়ে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে 4টি ব্যবসা প্রতিষ্ঠান। স্থানীয়রা জানায় ভোরে মার্কুলি বাজারে একটি ইলেকট্রনিক্সের দোকানে আগুন দেখতে পায় তারা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে অন্তত 4 দোকান ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা চালায়, পরে খবর পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। দিনাজপুরের মেঘনা গ্রুপের স্পেশাল ঢালাই সিমেন্টের ডিলার কার্যক্রম শুরু করা হয়েছে। সকালে ঢালাই সিমেন্টের ডিলার পপুলার এন্টারপ্রাইজ একটি স্থানীয় পর্যটন মোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর, সিনিয়র জিএম, দিনাজপুর চেম্বার অফ কমার্স সভাপতি সহ অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো এই ঢালাই সিমেন্ট বাজারজাত করা হয়েছে। স্থাপনার ছাদ, বিম ও কলাম এর জন্য বিশেষভাবে তৈরি ও অত্যাধিক কার্যকরী এই সিমেন্ট বলেও জানান কর্মকর্তারা। কম খরচে ভালো প্রোডাক্ট পাচ্ছে কনজিউমাররা, আর ব্যবসায়ীরা গুড কোয়ালিটির কারণে ডিমান্ড পিক আপ হচ্ছে, অ্যাভেলেবল পণ্য পাওয়ার কারণে তাদের প্রফিটেবিলিটি বাড়ছে। সিরাজগঞ্জে বিনা শুল্কে তাঁতিদের মাঝে সুতা ও কেমিক্যাল বিতরণ করেছে তাঁত বোর্ড। সকালে সিরাজগঞ্জের মালসাপাড়ায় বাংলাদেশ তাঁত বোর্ডের উদ্যোগে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁত বোর্ডের যুগ্ম সচিব দেবাশিস নাগ। জেলার করোনায় ক্ষতিগ্রস্ত তাঁতিদের টিকিয়ে রাখতে বছর জুড়ে সুতা ও কেমিক্যাল বিতরণ করে বাংলাদেশ তাঁত বোর্ড। অনুষ্ঠানে তাঁতি সমিতির সদস্যদের মাঝে প্রায় 24,34,000 কেজি কেমিক্যাল, রং ও সুতা বিতরণ করা হয়। সিলেটের চা বাগানগুলোতে নানা আয়োজনে পালিত হচ্ছে চা শ্রমিক বা মুল্লুকে চলো দিবস। সকালে মালানিছড়া বাগানে চা শ্রমিকদের আন্দোলনের উদ্যোগে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। 1921 সালের এই দিনে ব্রিটিশদের অত্যাচার থেকে মুক্ত হতে সিলেট অঞ্চলের প্রায় 30,000 চা শ্রমিক নিজেদের জন্মস্থানে ফিরে যাওয়ার চেষ্টা চালান। এ সময় চাঁদপুরের মেঘনা ঘাটে গুলি চালিয়ে নির্বিচারে হত্যা করা হয় চা শ্রমিকদের। এই দিনকে স্মরণ করতে সকাল থেকেই বাগানে বাগানে চা শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ, মিছিল, সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় শ্রমিকরা 20 মে মজুরি সহ ছুটি, দৈনিক 500 টাকা মজুরি, ভূমির অধিকার সহ নানা দাবি তুলে ধরেন। অত্যন্ত দুঃখের বিষয়, আমরা ব্রিটিশ থেকে পাকিস্তান হয়েছে, পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে, বাংলাদেশের প্রায় 53 বছর হতে চলেছে, কিন্তু এখনও আমরা সেই ভূমি অধিকার পাই নাই। আমাদের 500 টাকা মজুরি চাই, এরপরে 20 মের দিন আমাদের ছুটি চাই, ভূমির অধিকার চাই, স্কুল আমাদের চাই। 2 কর্মী হত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে আধা বেলা সড়ক ও নৌপথ অবরোধ পালন করেছে ইউপিডিএফ। সকাল থেকে সড়ক ও নৌপথ অবরোধ করে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেট ফ্রন্ট ইউপিডিএফ। শহরে যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়কের সাপছড়ি, কুতুকছড়ি, ঘিলাছড়ি, নানিয়ারচরের বিভিন্ন স্থানে পিকেটিং করে অবরোধকারীরা 2 কর্মী হত্যার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও সন্তু লার্মাকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ থেকে অপসারণের দাবি জানায়। গত শনিবার লংগদু উপজেলার বড় হারিকাবা এলাকায় এই এক হামলায় ইউপিডিএফ সদস্য বিদ্যাধন চাকমা ও সমর্থক ধন্যমণি চাকমা মারা যান। এই হামলার জন্য জেএসএসকে দায়ী করে আসছে ইউপিডিএফ। পার্বত্য চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়েছে জনসংহতি সমিতির সহ সভাপতি উষাতন তালুকদার।
সকালে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের 35তম ছাত্র যুব সমাবেশ হয়। জিমনেশিয়াম প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে এ সময় বক্তারা বলেন, তৃতীয় দেশ বা শক্তির সহায়তা নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর বিশ্বাস রেখেই পার্বত্য চুক্তি করা হয়েছে, তাই এর বাস্তবায়ন দ্রুত হওয়া উচিত। এছাড়া পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণের অধিকার আদায়ের জন্য পিসিপি নিরলসভাবে সংগ্রাম করছে বলেও জানান তারা। সমাবেশে রাঙামাটির বিভিন্ন উপজেলা থেকে ছাত্র ও যুবারা অংশগ্রহণ করেন। পরে জিমনেশিয়াম প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়, বনরূপায় গিয়ে সেটি শেষ হয়। আর এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।